হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা তোমাদের পড়াবো হরমোন সম্বন্ধে। আমাদের দেখো যে লাইফ সায়েন্সের প্রথম থেকে আমরা পড়ে এসেছি, তো আজকে আমরা পড়ব হরমোন কি। দেখো এখানে কি কি বলেছে, যেগুলো বলেছে আমি বলছি, ভালো করে বুঝে নাও। আজকে আমি তোমাদের বইটা পড়াচ্ছি, সামনের দিন থেকে তোমাদের ভালো করে নোটস লিখিয়ে দেব। জন্মের সময় থেকে শুরু করে মারা যাবার আগের মুহূর্ত পর্যন্ত আমাদের শরীরে মনে নানান পরিবর্তন ঘটে, আর এই সব পরিবর্তনের অন্যতম নিয়ন্ত্রক হলো হরমোন। তার মানে কি বলছে, যে ধরো একটা শিশু যখন জন্মগ্রহণ করে, তারপর থেকে তার বিভিন্ন রকম বয়সে যাওয়ার পর সে যখন মারা যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত যে আমাদের বিভিন্ন রকম পরিবর্তন, কি কি পরিবর্তন বলেছে না, শরীরের বৃদ্ধি হতে পারে, ওজন, হজম প্রক্রিয়া, রোগ প্রতিরোধ, রক্তচাপ, মূত্র উৎপাদন, ঘাম ইত্যাদি তৈরিতে, এমনকি হৃদযন্ত্র ঠিক রাখতে, মানে আমাদের যেটা হার্টবিট সেটা ঠিক রাখতে সক্রিয় ভূমিকা নেয় কে না, হরমোন। ভালো লাগা, মন্দ লাগা, কান্না, হাসি সব আবেগকেই নিয়ন্ত্রণ করছে কে, হরমোন। তাই হরমোনের জন্যেই কিন্তু আমাদের শরীরে সমস্ত কিছু নিয়ন্ত্রিত হচ্ছে। আসলে হরমোন হলো আমাদের শরীরে রক্তবাহিত কয়েক ধরনের রাসায়নিক পদার্থ। আমি এই হরমোন চ্যাপ্টারের ওপর তোমাদের কিছু শর্ট কোয়েশ্চেন, কিছু নোটস লিখিয়ে দেব। আগে আমরা জিনিসটা ভালো করে বুঝে নিই। তাহলে হরমোন কি বলছে, এক ধরনের রাসায়নিক পদার্থ। এরা প্রয়োজন অনুযায়ী 1 সেকেন্ডের জন্যেও আমাদের শরীরে তৈরি হতে পারে। আবার কোনো কোনো হরমোন আছে সারা জীবন ধরেই আমাদের রক্তে পাওয়া যায়। কিছু কিছু হরমোন তোমরা পরে পড়বে, যেগুলো আমাদের সারা সময় সব সময় দেখবে আমাদের রক্তে আছে। আবার কিছু কিছু হরমোন বলছে কি, আমাদের বিভিন্ন রকম শরীরের আবেগ, উত্তেজনা, যাই হোক পরে আমরা এগুলো আসবো, সেগুলো 1 সেকেন্ডের জন্যেও উৎপন্ন হতে পারে। তো আমাদের শরীরে নানান অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে 2 ধরনের সংযোগ স্থাপন হয়। ধরো একটা এখানে উদাহরণ দিয়েছে, পায়ে মশা বসলে মস্তিষ্ক ঠিক খবর পায়। মস্তিষ্ক তখন হাতকে নির্দেশ দেয় মশাকে তাড়ানোর জন্য। অ্যাকচুয়ালি কি হয়, আমাদের যে মস্তিষ্ক, ব্রেন, সে আমাদের সব রকমের সংযোগ স্থাপন করে শরীরের সাথে। একটা মশা কামড়ালো, আমরা তাড়াতাড়ি করে হাতটা দিয়ে মশাটাকে সরাই, তাহলে এই নির্দেশটা কে দিচ্ছে, ওই মস্তিষ্ক। হাত তখন মস্তিষ্কের নির্দেশ অনুযায়ী কাজ করে। এই ঘটনাটি কি ঘটনা বলছে, একটা স্নায়বিক সংযোগ স্থাপন। স্নায়বিক মানে মস্তিষ্ক তখন স্নায়ুটাকে উত্তেজনা বা একটা জানান দিচ্ছে যে মশাটাকে তাড়াতে হবে। আরেকটি সংযোগ স্থাপন হলো রাসায়নিক। তো রাসায়নিক বার্তাবহক হিসেবে রাসায়নিক সংযোগ স্থাপনের কাজটা অনেকটাই করে হরমোন। এই জন্যে আমরা হরমোনকে কিন্তু রাসায়নিক বার্তাবাহক বলে থাকি। প্রয়োজনীয় নির্দেশ ফেলে সে কি করে, নির্দিষ্ট জায়গা থেকে তৈরি হয়ে লক্ষ্যে চলে যায়। যে লক্ষ্যে যায় তার নাম গ্রাহক, মানে হরমোনটা কোথায় যেতে হবে। হরমোন খুব ধীরে ধীরে কাজ শুরু করে, কিন্তু কাজের প্রভাবটা থাকে অনেকক্ষণ। মানে একটা হরমোনের কাজ যখন শুরু হয়, তার প্রভাবটা থাকে অনেকক্ষণ। কাজ হয়ে গেলেই কিন্তু হরমোন নষ্ট হয়ে যায়। যেই আমার কাজটা শেষ হয়ে গেল, শারীরিক যে প্রক্রিয়াগুলো আমাদের চলে সেটা শেষ হয়ে গেল, তখনই কিন্তু সেই হরমোনটা নষ্ট হয়ে যায়। রক্তে হরমোনের মাত্রা কমে গেলে প্রয়োজন অনুযায়ী কি হয়, আবার নতুন করে তৈরি হয়। তবে কি বলছে, ধারাবাহিকভাবে রক্তে হরমোনের মাত্রা স্বাভাবিকের থেকে বেশি বা কম থাকলে নানান রকম সমস্যা দেখা যায়। মানে ধারাবাহিকভাবে যদি আমার রক্তে হরমোনটা ধরো কখনো হয়েছে হয়তো কম আছে, যেমন তোমরা পরে পড়বে থাইরয়েড আছে, ইনসুলিন আছে, অনেক হরমোন আছে, যেগুলো কমে গেলে বা বেড়ে গেলে অনেক রকমের প্রবলেম আমাদের শরীরে হতে পারে। তো কোনো কোনো হরমোন আছে যেগুলো কি করছে, আমাদের শরীরে প্রোটিনের ব্যবহারটাকে কমিয়ে দেয়। আমাদের শরীরে আমরা জানি প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট সব কিছু দরকার আছে। তাহলে কিছু কিছু হরমোন আছে যেটা কি করছে না, প্রোটিনের ব্যবহারটাকে কমিয়ে দেয়। আর একটা কী করছে, ফ্যাটের ভাঙনটা বাড়িয়ে দেয়। তার মানে কি, প্রোটিনটা আমার শরীরে কমিয়ে দিয়ে ফ্যাটটাকে বাড়িয়ে দিল। অব্যবহৃত প্রোটিনকে স্নেহ গঠন ও বৃদ্ধির কাজে লাগায়। এবার যেটা আমার অব্যবহৃত প্রোটিন রইল, মানে যে প্রোটিনটা আমার কাজে লাগছে না, সেটাকে তখন আমাকে কি করছে, স্নেহ গঠন, মানে যেগুলো ফ্যাট জাতীয় জিনিস, সেটা আর বৃদ্ধির কাজে লাগাচ্ছে। এবারে আমরা যেটা আসছি সেটা হচ্ছে যে হরমোন কোথা থেকে তৈরি হয়। এই যে আমরা এতক্ষণ পড়লাম হরমোন কি, হরমোন একটা রাসায়নিক বার্তাবাহক। হরমোন হচ্ছে শরীরে বিভিন্ন গ্রন্থি আছে যেগুলো থেকে নিঃসৃত হচ্ছে।
আস্তে আস্তে কাজ করছে, অনেক কিছু পড়েছে। এবার পড়ছে এই হরমোনটা কোথা থেকে তৈরি হচ্ছে। দেখা যাক, বলছে আমাদের শরীরে বিভিন্ন অঙ্গে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা কোষের গুচ্ছ বা গ্রন্থি। অনেক গ্রন্থি আছে আমাদের শরীরে, তাদের মধ্যে বেশ কিছু গ্রন্থির আবার পাইপের মতো নালিকা আছে। অনেক গ্রন্থি আছে, কিছু নালিকা আছে, এগুলো তোমরা পরে দেখবে, আবার কিছুর হচ্ছে নালিকা নেই। আমি তোমাদের পরে ভালো ছবি দিয়ে লিখিয়ে দেবো, নোটস দিয়ে লিখিয়ে দেবো। তো নালিকার মধ্যে দিয়ে গ্রন্থি থেকে বেরোনো রস এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। কিছু গ্রন্থি আছে যাদের নালিকা আছে, তার মধ্যে দিয়ে কি হচ্ছে, গ্রন্থি থেকে যে রসটা বেরোচ্ছে সেটা একটা জায়গা থেকে আরেক জায়গায় ওই নালিকার মধ্যে দিয়ে যায়। এই ধরনের গ্রন্থিগুলোকে আমরা বলি বহিঃক্ষরা গ্রন্থি। তোমরা পরে পড়বে কিছু গ্রন্থি বহিঃক্ষরা, কিছু আছে অন্তঃক্ষরা। তো বহিঃক্ষরা গ্রন্থি বা যেটাকে আমরা ইংলিশে বলি হচ্ছে এক্সোক্রাইন গ্রন্থি। যেমন ধরো লালা গ্রন্থি থেকে বেরোনো লালা রস, আমাদের মুখে যে গ্রন্থিগুলো থাকে সেটা হচ্ছে লালা গ্রন্থি, সেখান থেকে কি রস বেরোচ্ছে, লালা রস। পাকস্থলী গ্রন্থি থেকে বেরোয় কি, পাক রস। অগ্নাশয় থেকে বেরোয় অগ্নাশয় রস। তবে এই রসে নানান এনজাইম বা উৎসেচক থাকে যেটা খাবারকে ভাঙতে সাহায্য করে। তাহলে পাকস্থলী থেকে দেখো রস বেরোচ্ছে, পাকস্থলী গ্রন্থি থেকে। অগ্নাশয় থেকে যেটা বেরোচ্ছে সেটা অগ্নাশয় রস হচ্ছে। এবার এখানে আবার বিভিন্ন রকম কাজ করে উৎসেচক, সেই উৎসেচক হচ্ছে খাবারকে ভাঙতে সাহায্য করে। তাহলে আমরা দেখছি এগুলো হচ্ছে এক্সোক্রিন গ্রন্থি বা যেটাকে আমরা বলা হয় বহিঃক্ষরা গ্রন্থি। যে গ্রন্থিগুলোর মধ্যে কি থাকছে, নালিকা থাকছে, সেখান দিয়ে হরমোন মানে যে রসটা বেরোচ্ছে সেটা এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যায়। এবার আমরা আসছি যেটা দেখো, যে বলছে আবার বেশ কিছু গ্রন্থি আছে যাদের কিন্তু কোনো নালিকা নেই। তাই এইসব গ্রন্থি থেকে খরিত রস কি হচ্ছে, সরাসরি রক্তে মিশে যাচ্ছে। মানে এদের কোনো নালিকা নেই যে নালিকা দিয়ে তারপর আসবে, এরা হচ্ছে সরাসরি গ্রন্থিটা থেকে বেরোচ্ছে, বেরিয়ে রক্তে মিশে যাচ্ছে। তো রক্তবাহিত হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, মানে এদের যে বাহন করছে কে, রক্ত। এই গ্রন্থি থেকেই খরিত হয় হচ্ছে হরমোন। রক্ত এই হরমোনগুলোকে নির্দিষ্ট এবার ক্রিয়াস্থলে নিয়ে যায়। রক্ত যে পরিবহন করে, বিভিন্ন জায়গা আছে আমাদের শরীরে, বিভিন্ন অঙ্গ আছে, তন্ত্র আছে, সব জায়গায় আমাকে হরমোনকে ছড়াতে হবে। তাহলে সেই কাজটা কে করছে আমাদের, সেই কাজটা করছে রক্ত। এই গ্রন্থিগুলোকে বলা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্রন্থি। তাহলে আমরা দু রকম গ্রন্থি বললাম, অন্তঃক্ষরা আর একটা হচ্ছে বহিঃক্ষরা। অন্তঃক্ষরার নালিকা নেই আর বহিঃক্ষরার নালিকা আছে। যেমন দেখো এখানে উদাহরণ দিয়েছে প্রথম থাইরয়েড গ্রন্থি। তবে আরও এক ধরনের গ্রন্থি আছে যাদের মধ্যে অন্তঃক্ষরা বহিঃক্ষরা দু ধরনেরই গ্রন্থি কোষ থাকে, তারা হলো মিশ্র গ্রন্থি। তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি আর বহিঃক্ষরা গ্রন্থি এই দুটো মিশে গিয়ে আবার একটা হয়, সেটা হচ্ছে মিশ্র গ্রন্থি। নালিকাবিহীন কোষ থেকে হরমোন বেরোয় আর নালিকাযুক্ত কোষ থেকে বেরোয় উৎসেচক, যা খাবারকে ভাঙতে সাহায্য করে, যেমন অগ্নাশয় গ্রন্থি। তাহলে বলছে যে একটা গ্রন্থি আছে যেটাকে আমরা বলি মিশ্র গ্রন্থি, যেখানে আমার বলেছে অন্তঃক্ষরা বহিঃক্ষরা দুটোই আছে। তাহলে নালিকাবিহীন আর নালিকাযুক্ত আমরা একটু আগেই পড়ে এসেছি যে নালিকা নেই আবার নালিকা আছে। তাহলে নালিকাবিহীন কোষ থেকে কি বেরোচ্ছে, হরমোন বেরোচ্ছে, আর নালিকাযুক্ত যে কোষটা রয়েছে তার থেকে বেরোচ্ছে উৎসেচক, যেগুলো কি করছে না, আমাদের যে খাবার যেটা কিনা আমাদের পরিপাক ক্রিয়া হয়, পরিপাক হওয়ার জন্য যে উৎসেচকগুলো লাগে সেই খাবারকে ভাঙতে সাহায্য করছে। তো আমাদের প্রশ্ন আসতে পারে একটি মিশ্র গ্রন্থির নাম কি, সেটা হচ্ছে অগ্নাশয় গ্রন্থি। কেন তাকে মিশ্র গ্রন্থি বলা হয় সেটা এখানে রয়েছে। এরপরেও আমি তোমাদের এই চ্যাপ্টারের ওপর কোয়েশ্চেন দিয়ে দেবো, কোয়েশ্চেনের আনসার লিখিয়ে দেবো, কোনটা কিভাবে লিখতে হয় সেটাও বলে দেবো। তো আগে তোমরা জিনিসটাকে পুরো বোঝো যে অন্তঃক্ষরা গ্রন্থি কী, বহিঃক্ষরা গ্রন্থি কী, কীভাবে হরমোনটা বেরোয়। এবারে আমাদের আসছে যে প্রধান প্রধান অন্তঃক্ষরা গ্রন্থি ও তাদের কাজ কি। দেখা যাক, প্রথম আসছে আমরা পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থিটা কোথায় থাকে দেখো, বলছে মস্তিষ্কের মূল দেশে দুটি খণ্ড বিশিষ্ট পিটুইটারি গ্রন্থি থাকে। নিচের ছবিতে দেখো, এটা যদি আমাদের মস্তিষ্ক হয়, মস্তিষ্কের যেটা আমাদের মূল অংশ, সেখানে আমাদের দুটো খণ্ড বিশিষ্ট পিটুইটারি গ্রন্থি থাকে। সামনের খণ্ডকে বলা হচ্ছে কি, অগ্র পিটুইটারি। প্রথম যে অংশটা থাকে সেটা অগ্র পিটুইটারি, আর পিছনের যে খণ্ডটা থাকে সেটাকে বলা হচ্ছে পশ্চাৎ পিটুইটারি। হলো, পিটুইটারির এই দুটি খণ্ড থেকে নানান রকম হরমোন বেরোয়। কি কি হরমোন, আমরা এগুলো ভালো করে পড়তে হবে নামগুলো। সোমাটোট্রপিক হরমোন,
থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, গোনাডোট্রপিক হরমোন, আর একটা হচ্ছে ভেসোপ্রেসিন হরমোন। তাহলে আমরা কি পড়লাম, যে পিটুইটারির দুটো পার্ট রয়েছে। সামনের খণ্ডকে আমরা বলছি কি অগ্র পিটুইটারি, আর আমরা যেটা পশ্চাতের খণ্ড সেটাকে বলছি পশ্চাৎ পিটুইটারি। তো নানান রকম হরমোন এই পিটুইটারি দুটো খণ্ড থেকে বেরোয়। সোমাটোট্রপিক হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, গোনাডোট্রপিক হরমোন, ভেসোপ্রেসিন হরমোন। তো এই রকম একটা ছোট গ্রন্থি গোটা শরীরে নানা গুরুত্বপূর্ণ কাজকে নিয়ন্ত্রণ করে। মানে দেখা যাচ্ছে যে মেন যে হরমোনগুলো আমাদের শরীরকে পুরো চালনা করে সেগুলো সব কিছুই কিন্তু আমাদের পিটুইটারি গ্রন্থি থেকে বেরোচ্ছে। এই জন্য পিটুইটারি গ্রন্থিকে আমরা পরে পড়ব, দেখবে মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি বলা হয়, কারণ এই গ্রন্থিটা হচ্ছে সব রকম কাজকে চালনা করে। সোমাটোট্রপিক হরমোন কি না, এই হরমোনকে বৃদ্ধিপোষক হরমোন বলে, মানে বাড়তে বৃদ্ধিতে সাহায্য করে। আমাদের শরীরে বিভিন্ন পেশি ও হাড়গুলির দৈর্ঘ্য বাড়ায়। এই যে আমাদের উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করে কি, আমাদের পেশি বাড়ে, আমাদের হাড়ের দৈর্ঘ্য বাড়ে, তবে তো উচ্চতাটা বাড়ে। প্রোটিনের উৎপাদন বাড়ায়, আবার প্রোটিনের ক্ষয়টাও কমায়। প্রোটিনের উৎপাদন বাড়াচ্ছে, প্রোটিন যে ক্ষয় হয়ে যাচ্ছে, যেটা আমাদের প্রোটিন শরীরটাকে গঠন করে, সেটা ক্ষয় হয়ে গেলে আমাদের শরীরটা ঠিকঠাক গঠন হবে না, তাহলে সেটা কমাচ্ছে, প্রোটিনের উৎপাদনটা বাড়াচ্ছে। অল্প বয়সে এই হরমোনের বেশি ক্ষরণ হলে বিপদ আসে, হাড় বেড়ে যায়। এবার যখন আমার বয়সের আগে ধরো এই হরমোনটা খুব বেশি, আমরা একটু আগে পড়েছি যে হরমোনের বেশিও হতে পারে কমও হতে পারে, তাহলে অল্প বয়সে যদি হয় তাহলে হাড় বেড়ে যায়, উচ্চতা 7-8 ফুট হয়ে যায়। মানে অনেক সময় দেখা যায় যে খুব রোগা পাতলা কিন্তু উচ্চতা অনেক বেশি, তার মানে তার এই হরমোনটা অনেক বেশি নিঃসৃত হচ্ছে। আর কম ক্ষরণ হলেও কিন্তু আবার বিপদ আছে। কেন? কারণ পরিণত মানুষের উচ্চতা মাত্র 3 ফুটের মতন হয়, তখন যে পরিণত, যেটাকে আমরা অ্যাডাল্ট মানুষ বলি, তাদের উচ্চতা হচ্ছে 3 ফুটের মতন। তার মানে কি, তখন একটা প্রাপ্তবয়স্ক মানুষকে কীরকম দেখাবে? শিশুদের মতন। তাহলে বোঝা যাচ্ছে যে সোমাটোট্রপিক হরমোন বেশি বেরোলেও বিপদ, কম বেরোলেও বিপদ। বেশি বেরোলেও উচ্চতা 7-8 ফুট হয়ে যাচ্ছে, হাড় বেড়ে যাচ্ছে, আবার কম হলে 3 ফুটের মতন দেখাচ্ছে। এছাড়া আরও কিছু হরমোন ক্ষরণ করে পিটুইটারি গ্রন্থি, যা কিনা অন্য অন্তঃক্ষরা গ্রন্থিগুলোকে উত্তেজিত করে। অন্তঃক্ষরা গ্রন্থি তাহলে আমরা এখানে পড়লাম, কোথায় কোথায় থাকে দেখে নাও। পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি, জনন গ্রন্থি। এবারে আসছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা কি, ভালো করে আমরা দেখি এবার। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন দেখো এখানে কি বলেছে, পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হয়, এটাও পিটুইটারি থেকেই বেরোচ্ছে। থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন যে হরমোন ক্ষরণে উদ্দীপনা জাগায়, তবে এই হরমোন ক্ষরণ বেশি হলে কি হয়, থাইরয়েড গ্রন্থি ফুলে যায়, গলা ফুলে ওঠে। দেখো এখানে পাশে ছবিটা দেখিয়েছে, এই যে ছবিটা দেখিয়েছে এটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডটা। তাহলে থাইরয়েডের যদি এই হরমোনটা মানে থাইরক্সিন হরমোনটা যদি আমার বেশি বেরোয়, তাহলে কি বলছে যে থাইরয়েড গ্রন্থিটা কিন্তু ফুলে যাবে, ফুলে গেলে আমার গলা তখন ফুলে উঠবে। তাহলে এটাও একটা পিটুইটারি থেকে বেরোচ্ছে। তাহলে থাইরক্সিন হরমোন যদি বেশি নিঃসৃত হয়, এটা একটা হচ্ছে, গলাটা ফুলে উঠছে। আমাদের গলার সামনে থাকে স্বরযন্ত্র, মানে যেটা থেকে আমাদের আওয়াজ বেরোয়, তার ঠিক নিচে যে শ্বাসনালীটা থাকে তার দুপাশে থাকে থাইরয়েড গ্রন্থি। কারো কারো ক্ষেত্রে দেখো এই যে দেখিয়েছে আমাদের স্বরযন্ত্র, যেখান থেকে স্বরযন্ত্রটা রয়েছে তার দুপাশে দেখো থাইরয়েড গ্রন্থি। কারো কারো ক্ষেত্রে ঢোক গেলার সময় কি হয়, এটি ওঠানামা করে। এটি গ্রন্থি দুটি খণ্ড, এই গ্রন্থি থেকে থাইরক্সিন নামক হরমোন ক্ষরিত হয়। তাহলে গলার যেটা স্বরযন্ত্র রয়েছে সেখানে দুপাশে রয়েছে আমাদের থাইরয়েড গ্রন্থি। তাহলে এই গ্রন্থি থেকে আমাদের কি বেরোচ্ছে, থাইরক্সিন। থাইরক্সিন কি করছে, এই হরমোন হৃৎপিণ্ডের স্পন্দন হারকে বাড়াতে সাহায্য করে, হার্টবিটটা বাড়ায়। এই হরমোন আমাদের শরীরে শক্তি উৎপাদনকে প্রভাবিত করে, আমাদের শরীরের কোষগুলিতে অক্সিজেনের ব্যবহারকে বাড়িয়ে দেয়। তাহলে কতগুলো কাজ দেখো, হৃদস্পন্দনকে বাড়াচ্ছে, শরীরে যে অক্সিজেন, কোষে কোষে যে অক্সিজেন সরবরাহ হয় তার ব্যবহারকে বাড়িয়ে দিচ্ছে, শক্তি উৎপাদনকে প্রভাবিত করে। আচ্ছা, দেহের হাড় আর পেশির যে বৃদ্ধি তাতে সাহায্য করে, হাড় আর পেশির বৃদ্ধি। এই হরমোন উৎপাদনের ক্ষেত্রে খাদ্যে কি হয়, আয়োডিন মৌলের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আয়োডিন মৌল এই হরমোনটা উৎপাদন করতে গেলে এর জন্য আয়োডিনযুক্ত খাওয়া খেতে বলে থাইরয়েডের জন্য। পাহাড়ি অঞ্চলে কিছু কিছু ক্ষেত্রে আয়োডিনের অভাবের ফলে থাইরয়েড গ্রন্থির কর্মক্ষমতাটা নষ্ট হয়ে যায় এবং এই গ্রন্থি বিকটভাবে ফুলে ওঠে। এই অবস্থাকে গয়টার বলে।
থাইরয়েডটা যখনই আমাদের দেখবে, এটা পাহাড়ি অঞ্চলে দেখা যায় কারণ ওখানে আয়োডিনের অভাব থাকে, তাই জন্য আয়োডিনের অভাব থাকলে থাইরয়েড গ্রন্থির যে কাজ সেটা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গেলে কি হবে, থাইরয়েড গ্রন্থির যখন কাজটা নষ্ট হয়ে যাবে তখন থাইরক্সিন হরমোনের কম বেশি প্রভাব পড়বে, তখন যে গ্রন্থিটা আছে আমাদের, যেটা আমাদের শ্বাসযন্ত্রের ওখানে থাকে, স্বরযন্ত্র যেখানে আমরা পড়লাম, সেটা বিকটভাবে ফুলে ওঠে। এই গ্রন্থিটাকে, এই অবস্থাটাকে তখন আমরা কি বলছি, গয়টা। সরি। আমাদের দেশের সরকার আইন প্রণয়নের মাধ্যমে কি করেছে, খাদ্য লবণে আয়োডিনের অন্তর্ভুক্তি বাধ্যতামূলক করেছে। এই জন্য সবসময় কী করতে হয়, আয়োডিনযুক্ত খাওয়া খেতে হয়, মানে লবণটা। ফলে গয়টার অনেকাংশে আমাদের এখানে নির্মূল হয়েছে। তাহলে থাইরক্সিনের আমরা কি দেখলাম, হৃদস্পন্দনকে বাড়াতে সাহায্য করছে, শরীরে শক্তি উৎপাদনকে প্রভাবিত করছে, কোষগুলোতে অক্সিজেনের ব্যবহারকে বাড়িয়ে তুলছে, আর দেহের হাড় ও পেশির বৃদ্ধিতে সাহায্য করছে। এইগুলো হচ্ছে এদের কাজ। এই হরমোন বেশি ক্ষরণে হৃদস্পন্দনের গতি আর রক্তচাপ বেড়ে যায়। হৃদস্পন্দনের গতি আর রক্তচাপ মানে হাই প্রেশার হয়ে যায়। কিছু ক্ষেত্রে মনে হয় চোখ দুটো যেন ঠেলে বাইরে চলে আসছে, যেটা আমরা গয়টারে খুব দেখতে পাই। আর কম ক্ষরণ হলে শিশুর শারীরিক মানসিক ডেভেলপমেন্টটা হয় না, ঠিক মতন বিকাশ হয় না, পেট ফুলে যায় আর পেশিটা দুর্বল হয়ে যায়, জিভ বেরিয়ে থাকে, মুখ থেকে লালা গড়ায়। বড়দের শরীরে এই হরমোনের কম ক্ষরণে শরীরের চামড়া ফোলা ফোলা খসখসে হতে পারে। আর কি হয়, শারীরিক দুর্বলতা, ক্লান্তি বোধ হয়। তার মানে দেখা যাচ্ছে যদি বেশি ক্ষরণ হয়ও যেরকম অসুবিধা হচ্ছে, কম ক্ষরণেও কিন্তু অসুবিধা হচ্ছে। এগুলো সব তোমরা পয়েন্ট করে আমি বলে দেবো, যখন তোমরা লিখে নেবে তখন বুঝতে পারবে যে কিভাবে, মানে প্রশ্ন যখন আসবে যে এই হরমোনের বেশি ক্ষরণে কী হয়, তখন 1-2 পয়েন্ট করে লিখলে, কম ক্ষরণে কী হয় তখন পয়েন্ট করে লিখলে, তাহলে এগুলো পয়েন্ট করে লিখলে তোমাদের মনে থাকবে কি কি হচ্ছে। এবার আসছে কি, অগ্নাশয় গ্রন্থি। পাকস্থলীর ঠিক নিচে ক্ষুদ্রান্তের ডিওডোনামের ইউ আকৃতির বাঁক থেকে প্লীহা পর্যন্ত রয়েছে অগ্নাশয়। অগ্নাশয় দেখো এখানে যা দিয়ে দিয়েছে, যেটা রয়েছে আমরা আগেই জেনেছি, অগ্নাশয় হচ্ছে একটা মিশ্র গ্রন্থি। এখান থেকে বেরোয় ইনসুলিন আর গ্লুকাগন নামক দুটো হরমোন। ইনসুলিন হরমোনটা কি বলছে না, অগ্নাশয় গ্রন্থি খরিত এই হরমোন রক্তের সাহায্যে গ্লুকোজকে কোষে ঢুকতে সাহায্য করে। এটা কিন্তু অগ্নাশয় থেকে খরিত হচ্ছে, যেটা আমরা মিশ্র গ্রন্থি পড়ে এলাম। ও কি করছে, ওই রক্তের সাহায্যে গ্লুকোজকে কোষে ঢুকতে সাহায্য করে, গ্লুকোজের ভাঙন ঘটিয়ে শক্তি উৎপন্ন করে। অ্যাকচুয়ালি যখন তোমরা পড়বে গ্লুকোজেনেসিস, গ্লাইকোজেনেসিস, অনেক প্রসেস আছে, গ্লুকোজের ভাঙনটা ঘটিয়ে কি উৎপন্ন হয়, শক্তি, যেটার জন্য আমরা এনার্জি পাই, আমরা সব কাজ করতে পারি। আবার গ্লুকোজকে যকৃৎ আর পেশিতে গ্লাইকোজেন রূপে সঞ্চয় রাখতে সাহায্য করে। আবার কখনো কখনো কি করে, প্রোটিন ফ্যাট থেকে গ্লুকোজ উৎপাদনে বাধা দেয়, ফলে রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক আছে। সবসময় যদি গ্লুকোজ বেশি পরিমাণে উৎপাদন হয় তাহলে রক্তে গ্লুকোজ বেড়ে গিয়ে আমাদের পরে রোগের সৃষ্টি হয়। তোমরা পরে এগুলো পড়বে, যেগুলো থাকে ডায়াবেটিস রোগ থাকে, সম্ভাবনা থাকে। তাহলে ও কী করছে, এক এক সময় কী করছে না, প্রোটিন ফ্যাট থেকে গ্লুকোজ উৎপাদনে বাধা দিচ্ছে। বাধা দিলে কি হবে, তখন এই উৎপাদনটা বাধাপ্রাপ্ত হচ্ছে, তার ফলে আমার গ্লুকোজের মাত্রাটা ঠিক থাকতে, তাহলে একদিকে ও যেমন বাধাপ্রাপ্তও করছে, আবার একদিকে শক্তি উৎপাদনে সাহায্যও করছে, আবার কি করছে, যকৃৎ আর পেশিতে গ্লুকোজকে সঞ্চিতও রাখছে। হ্যাঁ, তাই জন্য একে কি বলা হচ্ছে, অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয় ইনসুলিনকে। আচ্ছা, এবার কি বলছে, এই হরমোনের কম ক্ষরণে রক্তে কি হয়, গ্লুকোজের পরিমাণটা বেড়ে যায়। এই হরমোন যদি কম হয় তখন গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, ফলে মূত্রের সঙ্গে তখন গ্লুকোজ দেহ থেকে বেরিয়ে যায়, কোষে প্রয়োজনীয় গ্লুকোজ ঢুকতে পারে না। তাহলে কি হয়, যখন খিদে পায়, শরীর অবসন্ন হয়ে যায়, রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, হ্যাঁ, তখন হচ্ছে রোগ জীবাণু সংক্রমণ বাড়ে, হৃৎপিণ্ড, বৃক্ক ও চোখের কার্যক্ষমতা কমে যায়। তাহলে তখন কি হচ্ছে, এই হরমোনটা কম করলে গ্লুকোজের পরিমাণটা রক্তে বেড়ে যাচ্ছে, তখন কি হয়, গ্লুকোজ বেড়ে গেলে রক্তেই গ্লুকোজটা গড়ে ও কিন্তু তখন যে কোষে কোষে ঢুকবে, কোষে কোষে ঢুকে যে আমাকে এনার্জিটা দেবে সেটা পারে না। তখন আমার বারবার খিদে পায়, শরীরে ক্লান্তি লাগে, হ্যাঁ, রোগ জীবাণু সংক্রমণ, আমার ইমিউনিটিটা তখন কমে যায়, রোগ জীবাণু সংক্রমণ বাড়ে। আর কিসের ক্ষতি হয়, হৃৎপিণ্ড, বৃক্ক আর চোখের কার্যক্ষমতাটা কমে যায়। তাহলে আজকে আমরা এই অবধি পড়লাম। নেক্সট দিন আমরা অ্যাড্রিনাল গ্রন্থি থেকে পড়ব। পরপর যেটুকুনি আছে তোমাদের পড়িয়ে দেবো। পুরো চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে আমি এই চ্যাপ্টারের ওপর তোমাদের কোয়েশ্চেন দিয়ে দেবো, শর্ট কোয়েশ্চেন এবং কিছু বড় প্রশ্ন যেগুলো দিয়ে দেবো।
তার অ্যান্সারগুলো আমি বলে দেবো, যেগুলো না হবে সব লিখিয়ে দেবো। আর কিছু ছবি আমি তোমাদের পাঠিয়ে দেবো। ওই ছবিগুলো তোমরা আশা করি এই অবধি আমি যা পড়ালাম ভালো মতন পড়ে বুঝতে পারবে। কারোর কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই জিজ্ঞেস করবে। আজকে তাহলে আমরা এখানে রাখলাম।